গ্যাস সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৮ বছরে শেষ হতে পারে মজুদ শিল্প বিনিয়োগ ও অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি সহ ৫ সমঝোতা স্মারক সই। ৭১ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধানের দাবি ইসহাকদারের। সীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করছেন মন্তব্য সিইসির। প্রথম দিনে শুনানি চলবে কুমিল্লার ১৮টি আসনের। খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার। পরীক্ষামূলকভাবে ৩ দিন থাকবে টোল ফ্রি। এবং গাজা সিটির ভেতরে ঢুকলো ইসরায়েলি বাহিনী, নিহত ৬৩ ফিলিস্তিনি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বাংলাদেশি পুলিশ আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশে দ্রুত ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। প্রতিদিনের চাহিদার বিপরীতে দেশীয় খনি থেকে বর্তমানে উত্তোলন হচ্ছে মাত্র ১৮০ কোটি ঘনফুট, যা ২০১৭ সালের তুলনায় ১/৩ কম। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী ৮ বছরের মধ্যেই মজুদ শেষ হয়ে যেতে পারে। এর ফলে শিল্প বিনিয়োগ ও অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। দেশে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বর্তমানে প্রতিদিনের চাহিদা মেটাতে দেশীয় খনি থেকে মাত্র ১৮০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা ২০১৭ সালের তুলনায় ৩৩% কম। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী ৮ বছরের মধ্যেই দেশীয় মজুদ ফুরিয়ে যাবে। ২০১০ সালের সমীক্ষায় উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ধরা হয়েছিল ২৮.৭৯ টিসিএফ। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত উত্তোলন হয়েছে ২০.৩৩ টিসিএফ। ফলে অবশিষ্ট রয়েছে ৮ টিসিএফ এর মতো। যদিও কাগজে কলমে এই মজুদ দিয়ে আরও ১১ বছর গ্যাস উৎপাদন করা সম্ভব, কিন্তু বাস্তবে বাণিজ্যিকভাবে তা ৮ বছরের বেশি চলবে না। গ্যাস উৎপাদন কমতে থাকায় দেশ ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়েছে। আমদানি করা গ্যাসের দাম দেশীয় উৎপাদনের তুলনায় ১৮ গুণ বেশি। দেশীয় গ্যাসের ইউনিট খরচ যেখানে ৩ টাকা, সেখানে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে খরচ দাঁড়ায় ৫৫ টাকা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হচ্ছে। বাড়ছে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অর্থনীতিবিদদের মতে বিনিয়োগ আর শিল্পোন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট। সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না হলে নতুন শিল্পে বিনিয়োগ ব্যাহত হবে, সংকুচিত হবে কর্মসংস্থানও। পোশাক খাত সহ রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতা ধরে রাখতে গ্যাসকে সুলভ রাখতে হবে। সরকার গ্যাস উৎপাদন বাড়াতে ৩টি কৌশল নিয়েছে। তা হলো বিদ্যমান কূপ সংস্কার, নতুন কূপ খনন এবং স্থল ও সমুদ্রে অনুসন্ধান বাড়ানো। ইতোমধ্যেই ৫০টি কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা সম্পন্ন হলে ৬৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পাশাপাশি আরও ১০০ কূপ খননের প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের মতে সমাধান একটাই, তা হলো ব্যাপক অনুসন্ধান। কারণ সমুদ্র সীমায় এখনও বিপুল গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন, বাংলাদেশ গ্যাসের জন্য সম্ভাবনাময় দেশ, কিন্তু অনুসন্ধানের প্রতি সরকারের যথেষ্ট আগ্রহ নেই। এখনই উদ্যোগ না নিলে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে। গ্যাস কেবল রান্নাঘরের চুলা জ্বালায় না, এটি বিদ্যুৎ, শিল্প আর রপ্তানির মূল চালিকা শক্তি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গ্যাস সরবরাহে সময়মতো পদক্ষেপ নিতে পারবে, নাকি জ্বালানি সংকটে অর্থনীতি হয়ে পড়বে আরও অস্থির? তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। দর্শক, গ্যাস সংকট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। নাহিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নাহিদ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম আগামী ৮ বছরের মধ্যে গ্যাসের সংকটে পড়তে পারে বাংলাদেশ। তাহলে আসলে কি গ্যাসের সংকটে পড়তে পারে বাংলাদেশ, এবং বাংলাদেশে যেরকম গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে ডে বাই ডে,
বিদেশি গ্যাসের উচ্চ খরচের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্প রপ্তানি এবং কর্মসংস্থানে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাস সংকট আসলে আমাদের দেশ পড়তে যাচ্ছে কিনা। গ্যাস অন্যতম একটা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আমাদের দেশের বিশেষ করে আমাদের দেশের শিল্প উন্নয়নের জন্য এবং গৃহস্থলী কাজ থেকে শুরু করে দৈনন্দিন অনেক কাজে আসলে আমাদের গ্যাসের ব্যবহার হয়ে থাকে, বাসাবাড়িতে রান্নার কাজেও। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে কলকারখানার যে চালিকা শক্তি বা কলকারখানার যে জ্বালানি সেটা গ্যাস ভিত্তিক। আমাদের দেশে অনেক হাজার হাজার এরকম কলকারখানা আছে যেগুলো গ্যাসে চলে। এই গ্যাস সংকট আসলে পড়তে যাচ্ছে কিনা, গ্যাস সংকটে আসলে আমরা পড়তে যাচ্ছি। এখন প্রথম প্রশ্নটা হলো যে আমাদের কি একেবারেই গ্যাস নেই নাকি আমরা গ্যাস সংকটে চলে যাচ্ছি, কোন দিক থেকে? এখন বর্তমানে আমি যদি আপনাকে একটু গ্যাসের হিসাব দিতে চাই, আমাদের প্রতিদিন গড়ে প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের চাহিদার মধ্যে কলকারখানা আছে, বাসাবাড়ি আছে বা অন্যান্য যেসব কাজ হয়, বিদ্যুৎ কারখানা, সব কিছু মিলে। তো এই 380 কোটি ঘনফুটের মধ্যে 180 কোটি ঘনফুট হলো আমাদের উৎপাদন। আমরা প্রতিদিন দৈনন্দিনভাবে আমাদের দেশের নিজস্ব সম্পদ থেকে আমরা উৎপাদন করতে পারি। এর বাইরে 100 কোটি ঘনফুট হলো আমরা দেশের বাইরে থেকে আমদানি করে থাকি, এটা হলো এলএনজি গ্যাস। এবং আমাদের প্রতিদিনই কিন্তু 100 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি থেকে যাচ্ছে। অর্থাৎ এই ঘাটতি গ্যাসের কারণে আমাদের দেশের শিল্প উন্নয়ন কিন্তু ব্যাহত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমরা আসলে 8 বছর বা 10 বছর পরে বা এরও কম সময়ের মধ্যে আমরা আসলে গ্যাসের সংকটে পড়তে যাচ্ছে কিনা। আমাদের দেশে যেই গ্যাস ক্ষেত্রগুলো আছে এগুলো অনেক পুরাতন। পুরাতন বলতে আপনাকে গ্যাস ক্ষেত্র তো পুরাতনই হয় এবং অনেক আগে আবিষ্কৃত। দেখা যায় যে বেশিরভাগ গ্যাস ক্ষেত্রের গ্যাসের যে মজুদ, অর্থাৎ যে খনি থেকে গ্যাস উত্তোলন করা হয় সেই খনির যে মজুদ গ্যাস, এই গ্যাসটা প্রায় শেষের দিকে। তো নতুন করে সরকার আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে নতুন করে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য বা কোথায় গ্যাস আছে এটা খুঁজে বের করার জন্য, কিন্তু সেই উদ্যোগও আসলে কিন্তু সফল হয়নি। এর আগে একবার আপনার 50টি গ্যাস ক্ষেত্র বা গ্যাসের কূপ অনুসন্ধান কূপ, যেটা বাপেক্স করে থাকে, বা তারা এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছিল, কিন্তু এটা আসলে আলোর মুখ দেখেনি। এবং পরবর্তীতে আবার আমরা দেখেছি গতবার যখন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়, সেই বাজেটে নতুন করে 100টি কূপ খননের জন্য। এখন আপনি কূপ খনন করলে যে ওইখানে গ্যাসের মজুদ আছে বা গ্যাস পাবেন, বিষয়টি কিন্তু এরকম না। এবং এই কূপ খননের জন্য আপনাকে বাজেটে একটা বড় বরাদ্দ রাখতে হয় এবং বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং বিদেশি কোম্পানির এঙ্গেজমেন্ট এখানে দরকার হয়। সব ক্ষেত্রে যেমন আপনাকে আমি বলে রাখি যে আমাদের যে সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমায় আমরা গবেষকরা মনে করে থাকেন এবং একটা জরিপ হয়েছিল এর আগে, ওইখানে বলা হয়েছে যে এই সমুদ্র সীমা অর্থাৎ বঙ্গোপসাগরে যে আমাদের বাংলাদেশের অঞ্চল, এই অঞ্চলে আমরা বিরাট একটা সম্ভাবনা দেখি যে এখানে অনেক বেশ গ্যাস পাওয়া যেতে পারে। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগেও যখন এই সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য একটা দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা এবং বিদেশি কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল এখানে, এবং তারা কিছু শর্ত দিয়েছিল সুযোগ সুবিধার জন্য, যে এই ধরনের সুযোগ সুবিধা দিলে তারা হলো যে আপনার এই সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য কাজ করবে। কিন্তু পরবর্তীতে দেখেছি যে কটা কোম্পানি আসলে দরপত্র কিনেছিল তারা একজনও জমা দেয়নি, তারা কেউই জমা দেয় নাই বিভিন্ন কল দেখানোর কারণে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা অন্যতম কারণ ছিল এবং আমি ওই সময় একটা প্রতিবেদন করেছিলাম, সেটাতে এটার বিস্তারিত তুলে ধরেছিলাম। তো এই যে কারণগুলো, যে আমাদের গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আসলে জানি না। ধরেন এখন আমাদের সমুদ্রে কি পরিমাণ গ্যাস আছে, আমরা আসলে সমুদ্রে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতে অনুসন্ধান চালালে আমরা ওইখানে গ্যাস পাবো কিনা তারও কিন্তু নিশ্চয়তা নেই। আবার এমন হতে পারে যে আমরা অনেক বেশি গ্যাসও পেতে পারি। কিন্তু আমার একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে ফিউচারে আমি আসলে আমার কলকারখানা বা আমার ইকোনমিক স্ট্র্যাটেজি কী ধরনের হবে সেটি জানার জন্য তো আমার একটা প্ল্যান থাকা দরকার, আমার একটা কর্ম পরিকল্পনা থাকা দরকার। সেটি করার জন্য তো আমাকে বুঝতে হবে যে আমার দেশে কি পরিমাণ গ্যাস আছে। সেটি না বুঝে তো আমি আমার পরিকল্পনা করতে পারবো না। যদি আমার দেশে অনেক বেশি পরিমাণ গ্যাস থাকে তাহলে আমি এই প্ল্যান অনুযায়ী সাজাতে পারবো যে আগামী 5 বছর আমি কি পরিমাণ উত্তোলন করতে পারবো, আমার কলকারখানায় এই পরিমাণ গ্যাস লাগবে, বা আমার বাসা বাড়িতে বা গৃহস্থলী কাজে কী ধরনের গ্যাস লাগবে, আমি বিদ্যুৎ উৎপাদনে কী পরিমাণ গ্যাস ব্যবহার করতে পারবো। এটা যদি আমি তখনই করতে পারবো যখন আমি জানতে পারবো যে আমার আসলে গ্যাসের মজুদ কী পরিমাণে আছে। কিন্তু আমরা আসলে সমুদ্রের ওই কার্যক্রমটা, গ্যাস অনুসন্ধানের কার্যক্রমটা থমকে আছে, এখনো ওটি চালু হয়নি। এবং আরেকটি যে বড় বিষয় রয়েছে আমাদের, যে আমি বললাম যে আমরা 100 কোটি ঘনফুট এলএনজি থেকে আমদানিকৃত গ্যাস আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, অর্থাৎ গ্যাসের চাহিদা মেটানোর জন্য। এখানে একটি প্রধান সমস্যা হচ্ছে, আপনি মাঝে মধ্যে দেখবেন যে আমাদের এই অঞ্চল বা আমাদের দেশে যখন ঝড় বৃষ্টি হয়, বিশেষ করে বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন দেখবেন যে আসলে 2-3 দিনের জন্য গ্যাস থাকে না। এটি না থাকার অন্যতম মূল কারণ হলো যে
আমাদের বাসা বাড়িতে বা কলকারখানায় যে গ্যাস যায়, আমি তো বললাম যে আপনাকে 180 কোটি ঘনফুট হলো যে আমাদের উত্তোলনযোগ্য উৎপাদন করি আমরা প্রতিদিন, এবং 100 কোটি ঘনফুট আমরা এলএনজি আমদানি, যে এলএনজিটা আনি সেটা আমদানিকৃত গ্যাস, ওই গ্যাস থেকে হলো আমাদের চাহিদা পূরণ হয়। তো ঝড়ের সময় আপনার এলএনজি যে বিদেশ থেকে আমদানি করতে হয়, এই আমদানিগুলো হলো যে আপনার আমদানিকৃত গ্যাস এফএসআরইউতে এনে আপনার ওইখানে রাখতে হয়। এফএসআরইউ হলো যে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট, এটা সমুদ্রে থাকে। বাংলাদেশে বর্তমানে 2টা এফএসআরইউ আছে। তো এফএসআরইউতে আপনার গ্যাস আনার পরে ওই লাইটার জাহাজে করে এই গ্যাসের যে ট্যাঙ্কগুলো বা এই পাইপলাইনের মাধ্যমে এগুলো আপনার আমাদের কাছে পর্যন্ত পৌঁছায়। যখন আসলে তৈরি হয়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়, এই এফএসআরইউগুলো তাদের যে উৎপাদন ক্ষমতা এবং ওইখান থেকে যে গ্যাসের যে গ্যাসিফিকেশন করে ওইটা গ্রাহক পর্যন্ত পৌঁছাবে, এই কার্যক্রমটা ব্যাহত থাকে 2 দিন 3 দিন 4 দিন। আমরা তখন দেখি যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটি গৃহস্থলীতে দেখা যায় যে গ্যাস পাওয়া যায় না, বাসা বাড়িতে রান্না করা যায় না, 2-3 দিন 4 দিন 5 দিন এরকম পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থেকে যায়। তো এই বাংলাদেশে বর্তমানে 2টা এফএসআরইউ আছে। আবার একটা সমস্যা আছে, সেটি হলো যে নিয়মিত কিছুদিন পর পর এই এফএসআরইউগুলো মেইনটেনেন্সের দরকার হয়। যখন আপনার একটি এফএসআরইউ আসলে রক্ষণাবেক্ষণের জন্য বসে থাকে, তখন আরেকটি এফএসআরইউ যেটি আছে ওটি চালু থাকে, এবং এর কারণে গ্যাস সরবরাহের পরিমাণও কিন্তু কমে যায়, যার কারণে গ্যাস সংকট আসলে তখনও দেখা দেয়। এর মাঝে আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে ল্যান্ড বেজ এফএসআরইউ, যেহেতু সমুদ্রে এফএসআরইউ থাকার ফলে আপনার যে সমস্যাটা তৈরি হয় যে এফএসআরইউ সবসময় সচল হতে পারে না, যার কারণে সরকার একটি উদ্যোগ নিয়েছিল পটুয়াখালীর পায়রাতে একটি ল্যান্ড বেজ এফএসআরইউ করার জন্য, যে গ্যাস বিদেশ থেকে আমদানি করে আনে, এইখানে এনে প্রক্রিয়াজাতকরণ করে তারপরে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জেলাতে বা যে ইয়েগুলো আছে ওইখানে চলে যাবে। কিন্তু এই কাজটিও আসলে থমকে আছে কিছু প্রবলেমের কারণে। সেটা তার মধ্যে অন্যতম হলো যে আপনার এটার সাথে 2টা মন্ত্রণালয় সংশ্লিষ্ট, একটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয়ের মূলত জমির যে পরিমাণ জমি লাগবে এটা নিয়ে একটা আছে, এটা নিয়েও আমাদের প্রতিবেদন আছে জাগো। তো সবকিছু মিলেই হলো যে আমরা আসলে যদি আমাদের যেই গ্যাস সংকটের কথা আমরা এখন বলছি যে ভবিষ্যতে গ্যাস সংকটে পড়তে পারি, ভবিষ্যতে না, আমরা তো গ্যাস সংকটে এখনই আছি, এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার কাছে মনে হয় যে আমাদের যেই গ্যাস কূপ অনুসন্ধান এই কার্যক্রমটা খুব জোরালোভাবে করা দরকার। এবং তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই গ্যাস নিয়ে বা আমাদের গ্যাসের মতো এরকম গুরুত্বপূর্ণ জ্বালানি নিয়ে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা আমাদের দেশের ইকোনমিক সিস্টেমটা কিভাবে আমরা ডেভেলপ করবো সেটি নিয়ে একটু কর্মপরিকল্পনা আমরা সাজাতে পারবো। নাহিদ, খুব সুন্দর করে আপনি বলছিলেন, এবং আপনার কথাই যদি ধরি, আপনি যেমনটা বলছিলেন যে সরকার নতুন কূপ খনন ও অনুসন্ধানের জন্য, মানে অনুসন্ধানের মাধ্যমে গ্যাস উৎপাদনের বা উৎপাদন বাড়ানোর যে 3টি কৌশলের কথা বলেছে, আপনার কি মনে হয় যে এই কৌশলগুলো বা এই পদক্ষেপগুলো ভবিষ্যতের গ্যাস সংকট মোকাবিলায় কি আসলেই কাজ করবে? আপনি যথার্থ বলছেন, সরকার আসলে 3টি কৌশলের কথা বলেছে। তার মধ্যে অন্যতম হলো যে আপনার এই যে নতুন গ্যাস কূপ অনুসন্ধান, আমি একটু আগেও বলেছি যে আমাদের গ্যাস সংকট মোকাবেলার জন্য আমাদের নতুন গ্যাসের যে কূপগুলো রয়েছে, এই কূপ অনুসন্ধান বা আমাদের গ্যাস ক্ষেত্রে যে অনুসন্ধান, এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমার কি পরিমাণ সম্পদ আছে এটি যদি আমি জানতেই না পারি, তাহলে আমি প্ল্যান সাজাবো কি করে? তো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার আসলে গ্যাস কূপ খনন করে এবং আমার যে কি পরিমাণ গ্যাস আছে এটি আগে জানা, যে ফার্স্টে যে আমি এত পরিমাণ সম্পদের মালিক, এটি যদি আমি বুঝতে পারি বা এটি যদি আমি জানি, তাহলে আমি প্ল্যান সাজাতে পারবো যে সম্পদ দিয়ে আমার আসলে আমাদের দেশের শিল্প অর্থনৈতিক যে উন্নয়ন এবং আমাদের দেশের শিল্প মালিকেরা বা কারখানাগুলোর যে পরিমাণ চাহিদা রয়েছে গ্যাসের, সেই গ্যাস আমি মোকাবেলা করতে পারবো কিনা। যদি আমি পারি এনাফ, খুবই ভালো। আর যদি না পারি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার বাইরে থেকে আমদানি করতে হবে। তো বাইরে থেকে যখন আমার আমদানি করতে হবে, তখন তো আমি এলএনজির যে টার্মিনাল রয়েছে, আপনাকে বললাম যে এফএসআরইউ, 2টা এফএসআরইউ দিয়ে তো আমি ওই আমদানিকৃত গ্যাসের চাহিদা আসলে ওইভাবে পূরণ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? ল্যান্ড বেজ এফএসআরইউতে যেতে হবে। তো ল্যান্ড বেজ এফএসআরইউতে গেলে আমার ওই পরিকল্পনা এখনই শুরু করতে হবে, কারণ আমি তো 5 বছর পরে যখন আরো বেশি গ্যাস সংকটে ভুগবে, তখন তো আমি অনেক সমস্যায় পড়ে যাব, আমার কারখানা মালিকরা অনেক সমস্যায় পড়ে যাবে। এটি একটি। আরেকটি হলো যে পুরাতন যে কূপগুলো রয়েছে, সেই কূপগুলো সংস্কারের জন্য সরকার একটি উদ্যোগ কথা বলেছে। তো এটি আসলে গুরুত্বপূর্ণ যে আমাদের পুরাতন যে কূপ রয়েছে, সেই কূপ রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের না জন্য দীর্ঘদিন ধরে করা হয় না। এই কারণে মূলত আপনার গ্যাসের উত্তোলনের পরিমাণ আসলে কমে যাচ্ছে। তো এটি সংস্কার করা দরকার। আরেকটি যে কাজটি মূলত যেটি করা দরকার, সেটি হলো যে আমাদের গ্যাসের সমুদ্র এবং আমি বললাম সমুদ্র এবং পাহাড়, এই 2টা জায়গায় আমাদের কি পরিমাণ গ্যাসের মজুদ আছে এটি আসলে আমাদের খুঁজে বের করা দরকার। এবং আপনাকে আমি বলে রাখি যে আমাদের বাংলাদেশের যে সমুদ্র সীমা, আমাদের বাইরের কিন্তু সমুদ্র সীমার সাথে
আমাদের পাশে ভারত এবং মায়ানমারের অবস্থান, কিন্তু তাদের দেশের সমুদ্র সীমা থেকে তারা কিন্তু গ্যাস উত্তোলন করছে। এখন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যে কক্ষে বসে আছি এটি যদি একটি গ্যাস ক্ষেত্র হয় বা এখানে যদি গ্যাসের মজুদ থাকে, তো এক সাইডে হলো যে আপনার বাংলাদেশ আমরা অবস্থান করছি, অন্য পাশে ভারত, অন্য পাশে মায়ানমার, তারা কিন্তু গ্যাসের কূপ খনন করে তারা কিন্তু ওইখান থেকে গ্যাস উত্তোলন করছে। তো ওই গ্যাস, তো গ্যাসের যে পাইপলাইন বা গ্যাসের যে আপনার স্তর, ওই স্তর তো আমার বাংলাদেশের মধ্যেও আছে। তো আমি যদি এখনই আমার দেশের সীমানা থেকে উত্তোলন করতে না পারি, তো তারা তো উত্তোলন করছে, আমার দেশের গ্যাসও তারা তো নিয়ে যাবে। ঠিক পাহাড়েও সেম একই অবস্থা। তো আমাদের এই সমুদ্র এবং পাহাড়, সরকার পাহাড়ে গ্যাস অনুসন্ধানের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, ওই উদ্যোগটাও আসলে ওইভাবে আসার মুখ দেখেনি। তো যদি আপনার সমুদ্রের যে আপনার গ্যাসের অনুসন্ধান, এটি যদি খুব দ্রুত, আবার গভর্নমেন্ট বলেছে যে নতুন করে টেন্ডার সাবমিট করবে, দরপত্র আহ্বান করবে, বিদেশি কোম্পানি যারা আগ্রহী হয় তারা এটা করবে। তো এটা যদি করা যেতে পারে এবং কূপগুলো সংস্কার থেকে শুরু করে সর্বোপরি আমার দেশীয় গ্যাস অনুসন্ধানের উপর যদি জোর দেওয়া যায়, তাহলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারবো। এবং দেশে যদি আমার গ্যাস প্রকৃতপক্ষে নাও থাকে, তাহলে আমি বিদেশ থেকে গ্যাস আমদানি করে এবং আমদানি নির্ভরতা অর্থনীতির মাধ্যমে কিভাবে আমার দেশের শিল্প উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নকে আমি আরো ত্বরান্বিত করব, সেই পরিকল্পনায় আমরা যেতে পারবো। নাহিদ, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের সমুদ্র সীমায় এখনো বিপুল সংখ্যক গ্যাসের মজুত রয়েছে, বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধান বাড়ানোর জন্য কি কি কৌশল আমরা গ্রহণ করতে পারি, বা অর্থনীতি ও শিল্পের জন্য দীর্ঘমেয়াদী লাভজনক কি হবে, মানে আপনার কি মনে হয়? দীর্ঘমেয়াদী অবশ্যই লাভজনক হবে। দীর্ঘমেয়াদী লাভজনক হবে এই কারণেই যে আমার দেশে তো তেল নাই। আমার দেশের মূলত যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের মধ্যে আমরা গ্যাস মূলত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ, এর বাইরে কয়লা আছে। তো কয়লার পরিমাণে বড় পুকুরে দিনাজপুরে একটা কয়লার খনি আছে, ওইখান থেকে কয়লা উৎপাদন হয় এবং ওই কয়লাটা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। বড় পুকুরে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। এর বাইরেও আমরা দেখি যে বাংলাদেশের সিলেট, হরিপুর এই অঞ্চলগুলোতে মূলত গ্যাসের ক্ষেত্র, বড় বড় গ্যাস ক্ষেত্র যেগুলো রয়েছে। এবং বাংলাদেশের সর্বশেষ মানে প্রথম যে শেষের দিকে যে দুইটি গ্যাস ক্ষেত্র, একটি হলো সিলেটে আপনার গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপরে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং সেখানে আসলে এখন উত্তোলন শুরু হয়নি। তো আমরা মাঝে মধ্যেই আপনার বিভিন্ন পত্রিকাতে, খবরে বা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকে হয়তো বা কোথাও একটু খুঁড়লো বা কোনো কাজের জন্য পাইপ বসানো হয়েছে, টিউবওয়েল বা অন্যান্য কাজে, সেখান থেকে দেখা যায় যে গ্যাস উঠতেছে। তো আমরা বলে থাকি যে আমাদের দেশে আসলে গ্যাসের স্বয়ংসম্পূর্ণ, আমাদের অনেক গ্যাস আছে। কিন্তু মানে যেই কথাটা আমি বারবার জোর দিয়ে বলছি এই জন্য যে আমরা বলে থাকি আমাদের গ্যাস আছে, কিন্তু আসলে আছে কিনা বা আমাদের কি পরিমাণে আছে সেই জিনিসটা কিন্তু আমাদের জানা নেই। তো এটা জানার জন্য আমাকে তো অবশ্যই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেহেতু আমি জ্বালানি বিষয়ে সাংবাদিকতা করি এবং আমি জানি, যদি বাপেক্স যে আমাদের দেশে গ্যাস অনুসন্ধানের কাজ করে থাকে, সরকারি সংস্থা, একটি কোম্পানি, এবং এর বাইরেও সমুদ্রের যে গ্যাস অনুসন্ধান, সেই অনুসন্ধানের সক্ষমতা আমাদের বাংলাদেশের নাই। তো সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য আমাদের বিদেশি কোম্পানির সহায়তা নিতে হবে। এর জন্য আমি বললাম যে পেট্রোবাংলা দরপত্র আহ্বান করেছিল, যারা কিনেছিল তারা টেন্ডার সাবমিট করে নাই, যার কারণে এই অনুসন্ধান কার্যক্রম আপাতত বন্ধ আছে। অনুসন্ধান বলতে এটা আগায় নাই, এই প্রক্রিয়াটাই আগায় নাই। তো এই প্রক্রিয়াটা আগানো এবং বাংলাদেশের অন্যান্য যেসব জায়গায় গ্যাসের কূপ রয়েছে বা অনুসন্ধান কূপ রয়েছে, সেগুলো দ্রুত অনুসন্ধানের আওতায় আনা এবং সরকারের একটা টোটাল কর্মপরিকল্পনা থাকা উচিত। এবং 1 বছরের মধ্যে এটা সম্ভব না। হয়তো 1 বছরে আমি 50টি কূপ খনন করব, তারপরের বছর আমি আর 50টি করব, তারপরের বছর আমার সক্ষমতা বাড়লে যে 1 বছর আমি 100টিও করতে পারি পর্যায়ক্রমে। তো এটি করার পরে আমরা যেটি জানবো যে আমার আসলে কত MMCFD গ্যাস আছে বা এত কোটি ঘনফুট গ্যাস আছে আমার দেশে, তখন আমি আসলে আমার পরিকল্পনাটা করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই যে পরিকল্পনাগুলোর কথা বলা হয়েছে, এই পরিকল্পনাগুলো অনুযায়ী যদি সঠিকভাবে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এখনই কাজ শুরু করা যায়, খুব শীঘ্রই, এখনই যদি কাজ শুরু করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই সংকট থেকে আসলে বাঁচতে পারবো। নাহিদ, আমরা আলোচনার একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, আর এই পদক্ষেপ নিতে কি কি বাধার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি খুব ভালো একটি কথা বলেছেন যে আমরা আসলে কিভাবে সাশ্রয়ী মূল্যে গ্যাস পেতে পারি। প্রথমত দেখেন যে আমাদের গ্যাস আছে, কিন্তু আমরা এটা উত্তোলন করতে পারছি না। আমরা 180 কোটি ঘনফুট গ্যাস আমাদের নিজস্ব চাহিদা থেকে আমরা পাচ্ছি, আমাদের নিজস্ব সম্পদ থেকে, যে আমাদের দেশের কূপ থেকে। এর বাইরে 100 কোটি ঘনফুট আমরা বাইরে থেকে আমদানি করতেছি। তো আমদানিকৃত গ্যাসের বেশিরভাগই আপনার
সিলিন্ডার গ্যাস। আপনি নিজেও জেনে থাকবেন যে বাসাবাড়িতে এখন সরকারের নতুন উদ্যোগের ফলে আপনার বাসাবাড়িতে আগে যে আপনার পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া হতো, এই গ্যাস এখন বন্ধ। এখন বাসাবাড়িতে কোনো গ্যাস সংযোগ নতুন করে দেওয়া হচ্ছে না। তো বাসাবাড়িতে যারা গ্রাহক তারা কি করে, তারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে, এলপিজি সিলিন্ডারের গ্যাস। এর কারণে কি হয়, আপনি যখন টাকা দিয়ে বাসায় গ্যাসের সিলিন্ডার কিনে নিয়ে যাবেন, আপনি কিন্তু অপচয় করবেন না। এই কারণে আপনি গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে দেখা যায় যে আপনার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তো আপনি 5 দিন বেশি ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনি কিন্তু অপচয় করবেন না। তো আমাদের দেশের একটি বিশেষ সমস্যা আছে, আমাদের দেশের মানুষের, আমরা কেন যেন অপচয় করি। তো বাসাবাড়ি যেসব চুলাতে আপনার পাইপলাইনের গ্যাস আছে, তারা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছে। অপচয়ের আরেকটি সমস্যা, যার কারণে যেই সম্পদটা কাজে লাগছে না, এটা অপচয় হচ্ছে। এটি একটি। আরেকটি যে সমস্যা আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের যে গ্যাস, সরকারি যে গ্যাস, এই গ্যাস আসলে ডিস্ট্রিবিউশন করে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তারা প্রায়ই অভিযান চালায়, এমনকি সপ্তাহে 1-2 দিন অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে। তারা যেটি করে যে এই অভিযানে দেখা যায় যে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ, আপনার গ্যাসের গ্রাহক একজন ওইখান থেকে পাইপ দিয়ে আপনার আরেকজন বা 2জন 3জন এরকম করে আসলে গ্যাসের সংযোগ ব্যবহার করছে। তো তারাই পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস এইগুলো জব্দ করে অভিযানের মাধ্যমে। তো আপনার দেখা যায় যে অভিযান পরিচালনা করে চলে আসছে, ওইখানে আবার নতুন করে সংযোগ, এইগুলো থামানো যাচ্ছে না আসলে। যার কারণে আমার কাছে মনে হয় যে গ্যাসের অপচয়টা আমাদের হচ্ছে, গ্যাস চুরি হচ্ছে, সরকারি সম্পত্তি। এবং আমাদের যেহেতু এই সম্পদটা কম, আমরা এখনো বাইরে থেকে আমদানি করতেছি, তো আমাদের ডেফিনেটলি এটা যারা এই চাপটা অন্যান্যদের কাছে গিয়েও পড়ছে, যে এই গ্যাস দিয়ে আমরা আসলে কার্যকরী ভূমিকা বা আমাদের কাজে লাগাতে পারতাম, সেটা আমরা পাচ্ছি না অপচয়ের কারণে এবং চুরির কারণে। তো সরকারকে আমি মনে করি যে আরও বেশি কঠোর হওয়া দরকার গ্যাস চুরি ঠেকাতে, প্রথমত। দ্বিতীয়ত হলো যে সাশ্রয়ী মূল্যে গ্যাসের কথা আপনি যেটি বললেন, যে একটি উদাহরণ দিতে চাই, আমাদের উৎপাদন যে গ্যাস, আমরা যে গ্যাস উৎপাদন করি, এটির গড় মূল্য আপনার 3 টাকার মতো প্রতি ঘনফুট গ্যাস। বাইরে থেকে যেটি আমরা আমদানি করে, তার দাম পড়ে 55 টাকার মতো। তাহলে চিন্তা করেন যে আপনার দেশের উৎপাদিত গ্যাস এবং বাইরের থেকে আমদানিকৃত গ্যাসের দামের মানে আকাশ পাতাল ব্যবধান। তো আমরা যদি আমাদের দেশের যে গ্যাস কূপগুলো আছে, এই খনন কার্যক্রম আমরা বাড়াতে পারি, আমাদের গ্যাস যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তাহলে আশা করি যে খুব সাশ্রয়ী মূল্যে আমরা আসলে আমাদের দেশে আমরা যারা গ্রাহক রয়েছে এবং যারা গ্রাহক রয়েছেন, সরকার আসলে তাদেরকে গ্যাস দিতে পারবে। এবং গ্যাস খুবই গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে বাসা বাড়িতে তো রান্নার কাজে গ্যাস ব্যবহার করে, এটা আমরা খালি চোখেই দেখি খুব। এবং বিদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র, কারখানা উৎপাদিত পণ্য উৎপাদন করে। বাংলাদেশের কলকারখানা এবং যেসব কারখানা মিল রয়েছে, সেগুলো বেশিরভাগই গ্যাস নির্ভর। তো গ্যাস সংকটের কারণে কিন্তু এই কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটি এমন একটি সমস্যা যে ব্যবসায়ীরা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সরকার যদি অগ্রাধিকার ভিত্তিতে, যদি এখন অগ্রাধিকার দিচ্ছে, আরও বেশি অগ্রাধিকার ভিত্তিতে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করতে পারে এবং এই টোটাল প্রক্রিয়াকে এবং গ্যাস উত্তোলন, আমদানি এবং একটি সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কিভাবে আমরা গ্রাহকরা, এবং গ্রাহক বলতে আপনার ব্যক্তিগত গ্রাহক হতে পারে, কলকারখানার মালিক যারা রয়েছে সেই ব্যবসায়ী, সেই সব গ্রাহকও হতে পারে। তো এই গ্রাহকদের কিভাবে আরও সাশ্রয়ী মূল্যে গ্যাস দেওয়া যায় এবং গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কিভাবে আমরা অর্থনীতিকে আরও গতিশীল করতে পারি। আমাদের দেশের মূল অর্থনীতি তো আসলে একটি চালিকা শক্তি হলো যে কারখানা বা আমাদের শিল্পায়ন, সেটি। তো আমরা কিভাবে আর শিল্পকে আমাদের উন্নত করতে পারি, শিল্পায়ন করতে পারি, সেই প্রক্রিয়ার দিকে গেলে আমার কাছে মনে হয় যে আমরা আরো বেশি স্বাবলম্বী হতে পারবো, আমাদের অর্থনীতির গতিপথ আরো বেশি ত্বরান্বিত হবে। একদমই তাই নাহিদ, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার যেন সব বাধা বিপত্তি কাটিয়ে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারে সকলের জন্য। ধন্যবাদ নাহিদ আপনাকে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম গ্যাস সংকট নিয়ে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাবিরের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলের শুরুতে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়, পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও একাডেমিক বিনিময় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।
একাত্তরে বাংলাদেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞের বিষয়টি সুস্পষ্ট বক্তব্য দিলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দাবি করেছেন একবার শুধু নয়, দুইবার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত্যার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে। রোববার বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। ইসহাক দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় 1974 সালে। পরবর্তীতে 2000 সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে কৌশলী জবাব দেন, টেনে আনেন ধর্মকে। বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে, তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সে দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে চায়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানিতে অংশ নিয়ে এ কথা বলেন সিএসএ। বেলা 12টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া এই শুনানিতে আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। 4 দিনের শুনানির প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের শুনানি। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইসি জানিয়েছে, সব মিলিয়ে দুই পক্ষের 10 জন প্রতিনিধিকে শুনানিতে উপস্থিত থাকতে হবে। শুনানি উপলক্ষে নির্বাচন কমিশন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এটি উদ্বোধন করেন। উদ্বোধনের আগে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে এই অংশ পরীক্ষামূলকভাবে 3 দিন টোল ফ্রি চালু করা হয়। জানা যায়, 48 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের 76% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা 2026 সালের জুন। প্রকল্পের সেফটি ইঞ্জিনিয়ার ফারদিন ইমাম জানান, 18 কিলোমিটার অংশের নির্মাণ প্রায় শেষ, তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হচ্ছে। তবে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না বলেও জানানো হয়। চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এই অভিযান চালায় সংস্থাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় মাছঘাটে উপস্থিত সব ইলিশ ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় ও ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। চাঁদপুরে যে বড় স্টেশন খ্যাত যে মাছের যে আড়ত রয়েছে, এখানে আসলাম এবং আমরা বিভিন্ন আড়তদার এবং খুচরা ব্যবসায়ী এবং
সাধারণ জনসাধারণের সাথে কথা বললাম। অতিরিক্ত দামে আসলে বিক্রি হচ্ছে, মাছের কিছুটা ঘাটতি রয়েছে আমরা কথা বলে যেটা জানতে পারলাম। এবং আমরা এসেছি মূলত এখানে দেখেছি কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা পরিলক্ষিত করতে, অর্থাৎ তারা যে ক্রয় বিক্রয় করছে এটা কোনো মেমো রাখছে কিনা এবং কোনো প্রপার ডকুমেন্টস থাকতেছে কিনা তাদের কাছে, এবং কোনো সিন্ডিকেটের পিছনে দায়ী আছে কিনা, কোনো মানে কৃত্রিম মূল্য যে বৃদ্ধি এটা কোনো দায়ী আছে কিনা, কেউ কোনো সংকট আছে কিনা বা কেউ অবৈধ মজুতদারি করতেছে কিনা, এই বিষয়ে আমাদের মনিটরিং মূলত। তা আমাদের মনিটরিং চলমান রয়েছে। আমরা যদি কোথাও কোনো অনিয়ম বা কোনো ব্যত্যয়, আইনের ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা আইনানুগ যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে আইনানুগ সেটা আমরা প্রয়োগ করব। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটির ভেতরে আরো অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। একদিনের হামলায় অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে প্রথম। গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এ সময় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। শনিবার আল জাজিরা আরাবিকের পাওয়া ভিডিওতে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহর জেইতুন অঞ্চলের কাছে অবস্থিত, যা গত এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমের আস্তা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 16 জন নিহত হন, যাদের মধ্যে 6 জন শিশু। একই দিন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণ পূর্বে মোরাক অ্যাক্সিসের কাছে একজন ও ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিন করিডোরের কাছে আরেকজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও 8 জন মারা গেছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। তাদের মধ্যে অন্তত 114 জন শিশু। শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এটি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার ঘটনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে বর্ণনা করেছেন। They can violate the United Nations Charter. They can turn a blind eye to international human rights conventions or the decisions of international courts. বিশ্বব্যাপী ক্ষুধা নিরীক্ষা সংস্থা আইপিসি জানিয়েছে গাজায় প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষে ভুগছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে 6,41,000-এ পৌঁছাতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের এই ঘোষণা প্রশংসনীয় হলেও অনেক দেরিতে এসেছে। তাদের ভাষায় অনাহারের প্রকৌশল গণহত্যার অংশ, যার মধ্যে স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাত ধ্বংস, গণহত্যা ও প্রজন্ম নিশ্চিহ্ন করার নীতি অন্তর্ভুক্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গত 27 মে থেকে ইসরায়েল নিজস্ব সহায়তা সরবরাহ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘ প্রধান ত্রাণ সংস্থাগুলো একে অবৈধ ও মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেন। পরে প্রোটোকল অনুযায়ী তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম পরিচয় এখনো জানা যায়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-20 এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে 17 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ সহ নুরু আহমেদ, মুজিবুর রহমান, এম গাজানফার এবং মোহাম্মদ নবীকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজিয়েছে আফগানরা। গেল টি-20 বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। তবে 2025 সালে তারা একটি টি-20 ম্যাচও খেলেনি। এমনকি গত 12 মাসে সব মিলিয়ে 3টি টি-20 খেলার সুযোগ হয়েছে আফগানদের, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে। এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। এই গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্যাস সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী 8 বছরে শেষ হতে পারে মজুত। শিল্প, বিনিয়োগ, অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি সহ 5 সমঝোতা স্মারক সই। 71 নিয়ে অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধানের দাবি ইসহাকদারের। সীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করছেন মন্তব্য সিএসএর। প্রথম দিনে শুনানি চলবে কুমিল্লার 18টি আসনের। খুলে দেয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার। পরীক্ষামূলকভাবে 3 দিন থাকবে টোল ফ্রি। এবং গাজা সিটির ভেতরে ঢুকলো ইসরায়েলি বাহিনী। নিহত 63 ফিলিস্তিনি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বাংলাদেশি পুলিশ আটক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।